সুধীমণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশের এই দৈনন্দিন আলোচনার যে অনুষ্ঠানটি আমরা করে থাকি, সেই আলোচনার সেই অনুষ্ঠানের আজকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন। তিনি খুবই পরিচিত আমাদের এই জর্জিয়া আটলান্টা কমিউনিটির মধ্যে, জর্জিয়া বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধু পরিষদের জর্জিয়া শাখার প্রেসিডেন্ট। সো আমরা এখন মাহবুবের কাছে যাব। আমরা তার কাছে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে একটু আলাপ করব। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আমাদের আজকের বাংলাদেশের এই অনুষ্ঠানে। এবং আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইট মি ইন। আচ্ছা, আপনি আমাদের এই কমিউনিটির বাংলাদেশের বাংলাদেশ জর্জিয়া সমিতির প্রেসিডেন্ট। আপনি আহ অনেকদিন ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে, এই সংগঠনের সঙ্গে আপনি জড়িত। আপনি দীর্ঘদিন আটলান্টাতে থাকেন, আপনি অনেক পরিচিত মানুষ, আপনি কমিউনিটিতে অনেক কিছু, অনেক অবদান আপনার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো আপনি কি বলবেন যে এই বাংলাদেশ সমিতিটা আম, জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কিভাবে কাজ করে, খুব সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আসলে আহ, বাংলাদেশ সমিতি আহ, জর্জিয়াতে বাংলাদেশিদের একমাত্র ইলেকশনের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠিত হয়, এই একটি সমিতি। এবং এটি একটি নন পলিটিক্যাল ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, এবং এটা নন রিলিজিয়াস একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মূল কাজ হচ্ছে আহ, বাংলাদেশের কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আহ, আপনার এখানে যে সমস্ত প্রজন্ম বাড়ছে তাদেরকে আমাদের কৃষ্টি কালচারের সাথে সংযুক্ত করা, এবং বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে পসিবল হলে সহযোগিতা করা, এবং এখানে যে বাংলাদেশিরা থাকেন তাদের মধ্যে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা, মিলন মেলা করা, এবং এই জাতীয় কার্যক্রম। আর আমি সবসময় মনে করি যে প্রবাসে এই জাতীয় সংগঠন গুলি থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং সেই কারণটিকে মাথায় রেখেই অনেক অনেক বছর আগে, নাইনটি 1991-92 এই সময়টার দিকে আমরা ভেবেছিলাম যে এখানে এরকম একটা অর্গানাইজেশন হওয়ার প্রয়োজন আছে। এবং সেই সময় যে সমস্ত বাংলাদেশিরা এখানে ছিলেন তাদেরকে নিয়ে মূলত আমরা হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটিকে গড়েছি। যদিও আমি বাংলাদেশ সমিতির সভাপতি পদে এই 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 প্রথমবারই আমি এসেছি। বাট আমাদের এখানের উদ্দেশ্যটা খুব সহজ সাধারণ। সেটি হচ্ছে, এখানে আমরা যারা বাংলাদেশিরা আছি, রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস, আমরা এখানে সবাই ভ্রাতৃত্বপূর্ণভাবে থাকবো, সবাই সবার সহযোগিতায় আসব, আহ, এবং আমাদের কৃষ্টি কালচারকে আমরা এগিয়ে নিয়ে যাব। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কিংবা কে কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে আছে, এটি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। এটি আমাদের মূল মূল বিষয়। তো আরেকটি বিষয়, সরি, জি জি। এটাও বলতে হয় যে এখানকার যে মূল ধারা আছে, হুম হুম। এখানকার যে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকি, ওইটার সাথেও একটা একটা সেতু বন্ধন তৈরি করা, এটাও আমাদের কার্যক্রমের মধ্যে আছে, এবং এটাও আমরা চেষ্টা করি। যদিও এটা বাংলাদেশ সমিতির কোনো রিপ্রেজেন্টেশন আমি করছি না এখানে, এটা আমি ব্যক্তিগত পর্যায় থেকে বলছি আর কি। এইখানে বড় একটা সাইড রয়েছে ইয়তরা। ইয়ুথ, লাইক ইয়াং জেনারেশনরা এই সংগঠনের সঙ্গে আহ, কিভাবে সম্পৃক্ত হয়ে কাজ করে? আপনাদের ইয়াং জেনারেশনদের নিয়ে আসলে আপনাদের কি কিরকম পরিকল্পনা রয়েছে? খুব একটু ছোট্ট করে যদি বলেন। উম, ধন্যবাদ আপনাকে। ওই আরেকটি বিষয় আমি এই সুযোগে উল্লেখ করতে চাই। এ, উত্তর আমেরিকাতে আরেকটি অর্গানাইজেশন আছে, এটা নাম হচ্ছে ফোবানা।
ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা। এটি একটি সম্ভবত এটি পৃথিবীতে বাংলাদেশিদের সর্ববৃহৎ একটি প্ল্যাটফর্ম। তো এই প্রসঙ্গটি এই জন্য বললাম, আপনি ইয়থের কথা বললেন। তো আমি ওই ওইখানে ওইখানে ইয়থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এবং ওইখানে আচ্ছা আচ্ছা। আমাদের একটি বড় ইভেন্ট আছে। যাই হোক, ও আপনার প্রসঙ্গ হচ্ছে জর্জিয়াতে জর্জিয়া বাংলাদেশ সমিতিতে আমরা যারা আছি, আমাদের সাথে মোহাম্মদ আলী লোদি ভাই আছেন, উনি একজন আমাদের সেক্রেটারি। আমরা আহ, এখানে ইয়ুথদের ব্যাপারে আমরা খুবই সচেতন, এবং আমাদের একটা সেমিনার হয়েছে, ইয়ুথ ফোরাম সেমিনার। সেই অনেক সাড়া ছিল সেটিতে। তো এটি একটি ভলেন্টারি অর্গানাইজেশন। অনেক সময় হয় কি, ইচ্ছা থাকলে অনেক কাজ ওইভাবে করা যায় না, কিন্তু আমরা মনে করি ইয়ুথরাই হাল ধরবে আমাদের রাইট আর কতদিন, তারাই রাইট এগিয়ে নিয়ে যাবে আমাদের কৃষ্টি কালচারকে। রাইট, এটাই আমাদেরও প্রত্যাশা। এই বাংলাদেশ জর্জিয়া বাংলাদেশ সমিতির বাৎসরিক যে একটা পিকনিক হয়, এই পিকনিকটা সামনে কবে নাগাদ আপনারা করতেছেন? আমরা অধীর আগ্রহে আছি সেটা জানার জন্য এবং উপভোগ করার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, আমাদের অ্যানাউন্সমেন্ট, আমাদের ফ্লায়ার গিয়েছে সব জায়গায়। সেপ্টেম্বর মাসের 8 তারিখে পিকনিকটা হবে। আচ্ছা। এবং আহ, আহ, আরেকটি কথা বলি, আমাদের একটি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটটি আইডি হচ্ছে BAGUSAonline.com, BAGOnlineUSA.com। ব্যাগ স্ট্যান্ড ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া। তো ওইখানে গেলেও আপনারা আরো বিস্তারিত পাবেন। এবং আমাদের এই ফেসবুক আইডিতেও আছে। এবং এটা সেপ্টেম্বর মাসের 8 তারিখে আছে, এবং ওই ফ্লায়ারে গেলে ডিটেলসটা পেয়ে যাবেন আর কি। আমি এই সুযোগে যারা এই প্রোগ্রামটি দেখছেন, বিশেষ করে এই জর্জিয়া আটলান্টার মধ্যে যারা আছেন, আহ, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই যে যে আহ, উম, এই সমিতির যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটটি আপনারা ভিজিট করুন, ওয়েবসাইটটিতে আপনারা রেজিস্ট্রেশন করুন। তখন আপনারা এই সংগঠনের যত ধরনের কার্যক্রম রয়েছে, এক্সিকিউটিভ মেম্বার সহ, এবং এই জর্জিয়ার আরো অনেক ধরনের তথ্য কোষ যেটাকে বলা হয়, সে তথ্য কোষ এই ওয়েবসাইটের মধ্যে থাকবে। যে কোনো ধরনের যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয়, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আপনারা সব ধরনের ইনফরমেশনগুলো আপনারা ওয়েবসাইট থেকে অনায়াসেই আপনারা কালেক্ট করতে পারবেন, সেখান থেকে নিয়ে আপনারা উপকৃত হতে পারবেন। তো ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই ওয়েবসাইটে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে, আপনাদের নাম দিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমি চলে যাচ্ছি আমাদের পরের আলোচনায়। আপনি আরেকটা সংগঠনের প্রেসিডেন্ট, সেটা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ জর্জিয়া শাখার। তো এই সংগঠনটা জর্জিয়াতে কিভাবে কাজ করে, যদি একটু খুব সংক্ষেপে বলেন। এটা আসলে দেখেন, এই আমরা যারা নাকি বিদেশের মাটিতে থাকি, তারা আসলে দেশকে অনেক মিস করি, আহ, রাইট। বিভিন্ন ভাবে। তো এখানে যেটা হয়, অনেক সময় এভাবেই বলতে হয় যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমরা এখানে বিভিন্ন অর্গানাইজেশন করি, যাতে করে আমরা কিছুটা ইয়ে করি। তো আসলে বঙ্গবন্ধু পরিষদের ব্যাপারটা খুব সহজ সাধারণ। আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, এই জাতীয় জিনিসগুলি আমাদের সবার প্রাণের ব্যাপার। এটা একটা সম্পদ। তো আহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর যেই আপনার কার্যক্রম আছে, বা আহ, ওনার যেই বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আহ, এবং উনি যে আপনার, আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসের দিকে, আহ, আহ, যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে সে সমস্ত দেশের একটি জাতির জনক থাকে। সেরকমই আমাদের বাংলাদেশের যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আহ, তার বিষয়টাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সঠিকভাবে, এবং তাকে বিশ্বময় ছড়িয়ে দেয়া, সেই সাথে বাংলাদেশকে ছড়িয়ে দেয়া, এটি আসলে আমাদের মূল কথা। কিন্তু আমাদের এই অর্গানাইজেশনে অন্যান্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যাদের আছে, তারাও এটা কোনো
আমি ডিরেক্টলি বলি, এটা কোনো আওয়ামী লীগ বা বিএনপির কোনো এই জাতীয় কোনো বিষয় না। এটি হচ্ছে ইউনো আমাদের যেই স্তম্ভ স্বাধীনতার, সেটি। অর্থাৎ এটা আওয়ামী লীগের সরাসরি কোনো সংগঠন না, এটা হচ্ছে একটা বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধারণ করে একটা ভিন্ন মাত্রায় সংগঠনটা চলে, জি জি এরকম। জি জি আচ্ছা, জি। তো এই সুবাদে আমি একটু জানতে চাই আপনার কাছে, যে বাংলাদেশের সম্প্রতি যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তাদের যে দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন আহ রাজপথে ছিল, আহ কোটা আন্দোলন থেকে শুরু করে আমরা যা বর্তমান সময় পর্যন্ত আমরা যে ব্যাপক একটা পরিবর্তন দেখলাম, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন একজন কমিউনিটি লিডার হিসাবে, যদি একটু বলেন আমাদের। উম, না, ধন্যবাদ বিশেষ ভাই প্রশ্নটি আসলে করার জন্য। আপনি বলছিলেন যে আপনার বাংলাদেশ প্রতিদিন প্রোগ্রামের সাম্প্রতিক আহ, যে এই দেশের হালচাল সেটি নিয়েও আপনি কথা বলেন। জি। তো এটা প্রথমত এখানে প্রথমেই আমি বলবো, এখানে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন, যে সমস্ত ছাত্র জনতা পুলিশের গুলিতে এবং এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আহ, নিহত হয়েছেন, আমি অবশ্যই সেজন্য দুঃখ প্রকাশ করি এবং তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। এটা হচ্ছে প্রথমে। আর তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে, তো আপনি ডিরেক্টলি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে আহ, কোটা আন্দোলনের বিষয়টা ছাত্ররা যেভাবে ব্যাখ্যা করেছে, আমি মনে করি যে কোটা আন্দোলনের মধ্যে তাদের যে দাবি ছিল, এটার মধ্যে অনেক যুক্তি রয়েছে। আচ্ছা, তো তাদের আন্দোলনটা যুক্তিসঙ্গত ছিল। এবং আমি এখানে পলিটিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি না। আমি এখানে কোনো পলিটিক্যাল কোনো কিছু, কোনো সাইটকে বেশি করা কম করা বা আহ, এটা আমার কোনো উদ্দেশ্য না। আমরা ইন জেনারেল জানতে, মানে জি জি আলোচনায় জি করতে চাই খুব সংক্ষেপে, যে জি জি। যে একটা বড় ধরনের একটা পরিবর্তন বহুদিন পরে যে আমরা দেখতে পারলাম, যে এটা আমাদের বাংলাদেশীদের জন্য কতটা কল্যাণময় হতে পারে, বা হওয়া উচিত ছিল কিনা, এই বিষয়, এরকম বিষয়টা যদি আপনার কোনো মন্তব্য থাকে। জি জি জি, না না, অবশ্যই অবশ্যই, আমি 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 এখানে আসছি আর কি, যেটা বলছিলাম তখন। তো যাই হোক, এটা এটা তরুণ সমাজ, সেটা তাদের একটা প্রাণের দাবি ছিল এবং এই দাবির যৌক্তিকতা অবশ্যই আছে। এবং পরে এটাকে যেভাবে আপনার আহ, আহ, আস্তে আস্তে করে এটা একটি পুরো দেশের একটা পরিবর্তন নিয়ে আসছে, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। তো এটার অ্যানালাইসিসে আমি যাচ্ছি না, তবে আমি এটা বলবো যে তরুণ সমাজ সবসময় আমাদেরকে নিয়ে যাবে। এবং এই বিষয়টা এসেছে তরুণ সমাজের হাত ধরে। তো তো তাদের যেটা এখন করতে হবে, তাদের হাতে এখন অনেক দায়িত্ব। তারা একটি মানে বড় একটি কাজ করেছেন। আমি আমার বলতে কোনো দ্বিধা নেই একটি বিষয়, সেটি হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, এখানে হয়েছে। এবং বিগত সরকারের যারা দায়িত্ব ছিলেন, সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, তারা যে কাজ তারা আপনার করেছেন, যে কাজ নাকি জন্য তারা দোষী, যে কাজ সঠিকভাবে করেন নাই, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। অবশ্যই তাদেরকে দিহিতা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যারা তরুণ এসেছেন, তারা এখন আহ, তরুণদের হাত ধরে সবসময় মানে কি বলে, ভালো জিনিস আসে, ভালো কাজ জি। আসে। এবং তরুণরা এখন খেয়াল রাখবে যাতে করে আমাদের পরবর্তী যেই এগিয়ে যাওয়ার যেই কার্যক্রম, সেটি যাতে সঠিকভাবে হয়। এবং আমি একটু স্পেসিফিক ভাবে বলবো, তরুণ সমাজের আসলে জানতে হবে বাংলাদেশের ইতিহাস। তাদের জানতে হবে যে আমরা, আমাদের রুট কি, আমরা কোত্থেকে আসছি, কিভাবে এসেছি। এবং
বিগত সরকারগুলিতে আমি দেখেছি, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, যে এখানে চরম দুর্নীতি হয়েছে। এবং এটি এটি আমার কোনো অপিনিয়ন না, এটা একটি প্রতিষ্ঠিত সত্য। আপনি এটা প্রমাণ করা যাবে। এবং তরুণ সমাজ তো এই সমস্ত কিছু দেখতে চায় না। রাইট। তরুণ সমাজ তো আহ, এমন কিছু দেখতে চায় না যেটা নাকি অসুন্দর, তাই না? কিন্তু ঠিক। খেয়াল রাখতে হবে যে প্রপার শিক্ষায় শিক্ষিত হয়ে এটি আবার খেয়াল রাখতে হবে যে সবাই একটি স্বাধীন দেশে তাদের ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা বিভেদে তাদের বক্তব্য, তাদের যেই মুক্ত চিন্তা সেটা যাতে করতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আরো দুর্নীতি, গত সরকার বা অন্যান্য সরকারের মতো দুর্নীতিগুলি এভাবে না আসে। আমি আশা করি যে যে সঠিক জায়গাতে হয়তো আছে এখন যারা ইয়ে করছেন, এবং সুন্দর একটি সফল নির্বাচন হয়তো একদিনও হবে। এবং আমাদের তরুণরা যেরকম গভর্নমেন্ট চান, এবং আমরাও প্রবাসীরা যেরকম চাই, আমরা কি চাই? আমরা রিগার্ডলেস অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা চাই সৎ সুন্দর, হ্যাঁ, লোক রাইট। যারা নাকি হুম হুম। সম্পদ চুরি করবে না, যারা নাকি দেশের স্বার্থে কাজ করবে, সেরকম একটি গভর্নমেন্ট আমরা চাই। রাইট, এটা আমাদের সবার প্রত্যাশা এটা। এমন একজন সরকার আসুক যে জনগণের হয়ে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। জনগণের সম্পত্তি আমরা যেভাবে দেখতেছি লুটপাট করে খাওয়ার যে একটা ইতিহাস, এই ইতিহাসের জন্য পুনরাবৃত্তি না হয় আবার, আমরা যেন আবার খেসারত দিতে না হয় এই বড় এই আমাদের সাধারণ মানুষের জীবনের মধ্য দিয়ে, রক্তের ভিতর দিয়ে। সো আমার আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘদিন পরে এই যে যে পরিবর্তনটা আসছে, এটা গণতন্ত্রের একটা চর্চা হয়েছে এটার মাধ্যমে, যে একটা পরিবর্তন আসা প্রয়োজন ছিল বা প্রয়োজন, সময়ের দাবি এটা ছিল। আহ সামনে এই যারা আসছে, এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এরা বেশি দিন হয়তো থাকবেন না। এনারা আবার কোন একটা নির্বাচন দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপরে আবার রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে সম্পৃক্ত করবেন। এটাই আমাদের সবার প্রত্যাশা। তো আহ, আমরা আমি চাই। রাইট। জি বলো। না, আমি আসলে ওই, সরি, আপনি প্রশ্নতে আসেন, তারপরে আমি উত্তরে না, আপনি বলবো। কন্টিনিউ করুন। আচ্ছা, না, আমি আসলে যেটা বলছিলাম যে এই যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কিন্তু কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে এখন। হ্যাঁ, তাদের দায়িত্ব এখন বেশি, অনেক বেড়ে গেছে, হ্যাঁ। বেশি হয়ে গেছে। এবং আহ, সেটি খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো কতগুলি জিনিস যেটা গতানুগতিক বিষয় ছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। অ্যাট দি সেম টাইম তাদের প্রতি একটা অনুরোধ, বা তাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এখানে এই যে আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনি জাতির জনক আমি মনে করি। এবং এটা আমার ব্যক্তিগত একটা আহ, অভিমত যে আপনারা তার কন্যা শাসন করে গেছে, দুঃশাসন করে গেছে, আপনি যদি মনে করেন তার বিচার হওয়া উচিত, বা সে একটা সিস্টেমের মধ্য দিয়ে যাবে। হ্যাঁ, আইনি প্রক্রিয়া আছে এখানে। এবং আহ, উনি যদি কোনো অন্যায় হয়, কিন্তু আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতির জনক সেটাকে আপনারা আঘাত করেন না, বা আপনারা চেষ্টা করেন যাতে কেউ আঘাত না করে। এটি একটি। আচ্ছা, আর আরেকটি হচ্ছে যে দেখেন, আমাদের গতানুগতিক যে যে নেগেটিভ বিষয়গুলি ছিল তার মধ্যে কি, যে পরিবারতন্ত্র, হুম, কোন পরিবারতন্ত্র তন্ত্র যাতে এখানে এসে আপনার এটা আমার অভিমত যে না নতুন আসুক। করে, হ্যাঁ, নতুন করে আর একটা স্বৈরশাসক আমরা আবার না দেখি, যে না দেখি। রাইট, কারেক্ট। যে আবার একটা পরিবারতন্ত্র, একটা আম, সরকার গঠন হোক যেখানে সাধারণ মানুষের যারা দীর্ঘদিন, যারা তৃণমূল থেকে রাজনীতি করতে করতে এই পর্যায়ে এসেছে, তারা তাদের অধিকার বঞ্চিত হোক, তারা তাদের প্রাপ্য সম্মানটা না পাক, এটা যেন না হয়। কারেক্ট। এবং এটা গণতান্ত্রিক, মানে সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আসে, আর এখানে যদি কেউ আসে, এসেও যায়, তাহলে ওই যাতে কিভাবে বলে সংস্কার করে আসে।
অর্থাৎ রাইট। সেই আগের ধ্যান ধারণা, বুদ্ধি, চিন্তা, নেগেটিভ ইন্টেনশনস, এগুলি যাতে না থাকে। যে পুনরাবৃত্তি যেন সেটা না হবে। হয়। হুম, জি 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 জি। রাইট। এবং আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এটা আমাদের সবার প্রত্যাশা। অবশ্যই। আমরা এখানে বিদেশে থাকি, আমরা রেমিটেন্স পাঠাই, আমরা দেশ হাসলে আমরা হাসি, দেশ কাঁদলে আমরা কাঁদি, হ্যাঁ। এক্স্যাক্টলি। এবং আমরা সবসময় চাই দেশের মঙ্গল। এবং আমার মতো আরো অনেক বাংলাদেশি লোকরা আছেন, তারা সুশাসন চান। কোন দল আসছে সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে ভালো মানুষ যাবে এখানে। বাংলাদেশের পলিটিক্সে এরকম হয়ে গেছে, যেরকম এই এই ভালো মানুষের যেতে চায় না ওইখানে। একটা ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবে, পলিটিশিয়ান কেউ বানায় না। এই যে একটা কালচার, এটাকে চেঞ্জ হতে হবে। হ্যাঁ, এবং আসলে আশা আমরা, করি এই তারুণ্য এটা এবার এনে দিচ্ছে বা দিবে। সরি, রাইট, জি। রাইট, আসলে হয়েছে কি, আমরা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা ওই আস্থার জায়গাটা নষ্ট করে ফেলছি। যারা সিনিয়র নেতাকর্মীরা আছে, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তারা তরুণদের কাছে ওই আস্থাটা রাখতে পারেন নাই যে রাজনীতিতে তারা যে আসবে, এটুকে এটুকে মানে আপনার শিক্ষিত ছেলে মেয়েরা যে রাজনীতিতে আসবে, এরা আহ সেই আসার আগ্রহটা আহ তৈরি করতে পারেননি, সে আসার জায়গাটা তৈরি করতে পারেননি সিনিয়র যারা নেতা কর্মীরা। যতগুলো দলের আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, কারণ তাদের একটা সময়ে তাদের নানান কার্যক্রমের আমরা অনেক নেগেটিভ তথ্য পাচ্ছি, নেগেটিভ অনেক বিষয়গুলো উঠে আসতেছে, যেগুলো আমাদের হতাশার একটা জায়গা তৈরি করতেছে, যার কারণে ইয়াং জেনারেশনরা এই রাজনীতিতে আসতে খুব একটা আগ্রহী নয়। তবে এখন যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনটাতে সম্পূর্ণ ইয়াং জেনারেশন, স্টুডেন্ট থেকে শুরু করে এদের আরো সিনিয়র যারা রয়েছে, দেখা যাক এরা আমাদেরকে কোন বাংলাদেশ উপহার দেয়। না, আমি তো আশা করি যে এই এরা যেই তারুণ্যের যে উদ্যম, এবার ওনারা যেটা এসেছেন, আমি তো আশা করি যে ওরা এখানে রং কোনো কিছু করতে দিবে না। আর আমি অনেকের, কারো কারো মুখের থেকে, সমন্বয়কদের কারো কারো মুখের থেকে শুনেছি যে আমরা পরিবারতন্ত্র চাই না, আমরা আমরা সবকিছু ইয়ে করব। এবং মানে মানুষের যে মুক্ত চিন্তার যে বিষয়টা, সেটি তারা অবশ্যই ইয়ে করবে। তো আশা করি যে ইনশাল্লাহ অবশ্যই একটা সুন্দর সফল বাংলাদেশ হবে সামনে। মাহবুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই আহ, জর্জিয়া আটলান্টার বাঙালি কমিউনিটি যারা রয়েছে, তাদের প্রতি আপনার এক লাইনে যদি কিছু বলার থাকে। আচ্ছা, এখানে 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 দেখেন, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আহ, সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই। হ্যাঁ। রাইট। হুম, তো হুম। এখানে আমরা যে বৌদ্ধ, যে হিন্দু, যে খ্রিস্টান, যে আওয়ামী লীগ, যে বিএনপি বা অন্যান্য জামাতি পার্টি বা যে কোনো পার্টি, যে যে কোনো দলই হোক, আমরা এখানে সবাই, আমরা সবাই দেশকে ভালোবাসি। আমরা সবাই সবার বন্ধু, আমরা এখানে একসাথে থাকি। আমরা সবাই আমাদের সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ সহ অবস্থান করব। সেটা সেটাই আমার একটা অনুরোধ জর্জিয়া বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি। আমি জানি সবার ব্যক্তিগত অ্যাফিলিয়েশন থাকতেই পারে, হুম। সবাই তাদের ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারে, কিন্তু সৌন্দর্য থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আটলান্টা টাইমস আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য। এবং পরবর্তী আমাদের আলোচনায় নিশ্চয়ই অন্য কোনো অতিথি থাকবে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।